আমি পদ্মজা, পর্ব 11 থেকে 20 এক্সপ্লেন, কণ্ঠে আমি মাহমুদ আরিহা। 4 মাস কেটে গেল, সামনে পদ্মজার মেট্রিক পরীক্ষা। পদ্মজা দিন রাত এক করে লেখাপড়া করছে। পদ্মজা ঘাটে সিঁড়িতে বসে এক মনে চিন্তা করছে লিখন শাহের কথা। সে যে চিঠি দিয়ে হারালো, আর সাক্ষাৎ মিলল না। কখনো কি মিলবে? তিনি কি আসবেন? এক চিঠি প্রতিদিন নিয়ম করে পড়ে পদ্মজা। পূর্ণা শীতের চাদর মুড়ে দিয়ে কাঁপতে কাঁপতে পদ্মজার কাছে আসলো। 2 দিন পরে অষ্টম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা পূর্ণার। এখানে পূর্ণা ও পদ্মজা তাদের মায়ের বিষয়ে কথা বলল। তাদের মা অসুস্থ। হেমলতাকে সদরে ডাক্তার দেখানোর কথা বলছিল। মোর্শেদ মোড়ল যেহেতু পদ্মজার সাথে কথা বলে না, সেহেতু পদ্মজা পূর্ণাকে বলল আব্বার সাথে যেন কথা বলে এবং আমাকে যেন সদরে নিয়ে যায়। একটু পরে প্রান্ত ছুটে আসলো পদ্মজা ও পূর্ণার কাছে। প্রান্ত এতদিনে পুরোপুরি শুদ্ধ ভাষা রপ্ত করে নিয়েছে। সে এখন শুদ্ধ কথাই বলে সবার সাথে। যেহেতু শীতকাল, গ্রামে কিন্তু অনেক অতিথি পাখি আসে। পদ্মজা ও পূর্ণা নদীর ঘাটে বসে কিন্তু অতিথি পাখি দেখতেছে। তখনই প্রান্ত বলে, বড় আপা, একটি পাখি ধরে আনি। পদ্মজা বলল, একদম না, পাখি ধরা ভালো না, অতিথি পাখিদের তো ভুলেও ধরা উচিত না। একটু পর মোর্শেদ মোড়ল আসে। তোরা এখানে কি করস? মোর্শেদের কণ্ঠস্বর শুনে 3 জন ফিরে তাকায়। প্রান্ত হাসি মুখে ছুটে যায় তার আব্বার কাছে। আব্বা, আমি আজ তোমার সাথে মাছ ধরতে যাব। মোর্শেদ প্রান্তকে কোলে তুলে নেন। এরপর বললেন, তোর মায় আমার লগে কাজ্জা করব, তুই রাজি করাইতে পারলে লইয়া যামু। প্রান্তকে যখন প্রথম আনা হয় তখন মোর্শেদ মোড়ল খুব রাগ করেছিল, কারণ প্রান্ত ভিক্ষুকের ছেলে বলে। কিন্তু সময়ের সাথে সাথে প্রান্তকে চোখের সামনে ঝাঁপাতে লাপাতে দেখে মোর্শেদ 2 হাত বাড়িয়ে দেন অনাথ ছেলেটির দিকে। এখন এদের দিকে বোঝার উপায় নাই মোর্শেদ আর প্রান্তের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই। মোর্শেদ মোড়ল বলল, শহরে যাইয়াম, দুইটার লাইগা চাদর আনতাম না সুইডার। আব্বা, তোমার যা পছন্দ তাই এনো। গত সপ্তাহে রমিজের মেয়ে এক ছেলের সাথে রাত কাটাতে গিয়ে ধরা পড়ে। অরন্দপুরে সেই কি তুলকালাম কাণ্ড। ছেলেটাকে ন্যাড়া করে জুতোর মালা পরিয়ে চক্কর দেওয়ানো হয়। পদ্মজা এত সুন্দর হওয়া সত্ত্বেও আজও কোনো চারিত্রিক দোষ কেউ দিতে পারেনি। মোর্শেদ পদ্মজাকে নিয়ে দুটানায় ভোগেন। খারাপ ব্যবহারটা আগের মতো এখন আর করে না। পরদিন সকাল সকাল মোর্শেদ মোড়ল খেজুরের রস নিয়ে আসেন কলস ভরে। সবাই রোদে বসে মিষ্টি খেজুরের রস খায়। হঠাৎ পদ্মজা বলে ওঠে, আজ সোমবার, আজ ঝুমা ম্যাডাম বলেছিল গুরুত্বপূর্ণ কথা আছে স্কুলে যাওয়ার জন্য। যেহেতু সামনে পরীক্ষা, তাদেরকে ভালোভাবে ক্লাস করানো হবে। পদ্মজা ও পূর্ণা 2 বোন স্কুলে চলে গেল। দুজনের গায়ে মোর্শেদের আনা নতুন সোয়েটার। পদ্মজা যখন মোর্শেদের হাত থেকে সোয়েটার পেল, আবেগ লুকিয়ে রাখতে পারেনি। মোর্শেদের সামনে হাউমাউ করে কান্না করে ওঠে। পদ্মজা ও পূর্ণার সোয়েটারগুলো অনেক বেশি পছন্দ হয়েছিল। পদ্মজা ও পূর্ণা রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছিল। পূর্ণা হঠাৎ চেঁচিয়ে উঠল, বলল, আফারে, লিখন ভাই। পদ্মজার নিঃশ্বাস গেল থমকে। মুহূর্তে বুকের মাঝে শুরু হয় তাণ্ডব। লিখন ব্যস্ত পায়ে দ্রুত এগিয়ে আসছে পদ্মজাদের দিকে। লিখন সাহের পাশে মগা। পদ্মজা অজানা অসংখ্যায় চোখ ফিরিয়ে নিল। পূর্ণাকে বলল, এখানে আর এক মুহূর্ত না। কথা শেষ করে পদ্মজা স্কুলের দিকে হাঁটা শুরু করলো। লিখন সাহ তাদের পিছন পিছন হাঁটতে শুরু করলো। বটগাছের সামনে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে লিখন। শীতকাল লিখনের একদমই পছন্দ নয়। ছোটবেলায় কয়েকবার নিউমোনিয়ায় ভুগেছে সে কারণে সে শীতকাল পছন্দ করে না। পদ্মজার লোক সমাজের অনেক বেশি ভয়। তখন লিখন তার পিছু নিয়েছিল, কিন্তু সে বুঝতে পারছিল যে পদ্মজা পালাতে চায়। তাই লিখন আর এগোয়নি। এখন লিখন নির্জন মাঠের পাশে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। পদ্মজা এ পথ দিয়ে বাড়ি ফিরবে। পদ্মজার সাথে কথা বলার জন্যই সে দাঁড়িয়ে আছে। পদ্মজা জড়সড় হয়ে হাঁটছে। সে পূর্ণাকে ডেকে বলছে, আমার খুব ভয় লাগছে পূর্ণা। পূর্ণা রেগে আছে। তখন লিখন সাহের সাথে কথা না বলায় পূর্ণা অনেক বেশি রেগে আছে। পদ্মজা লিখনকে দাঁড়িয়ে থাকতে দেখলো। পদ্মজা একটু থেমে তারপর আবার লিখনকে পিছনে ফেলে সামনে এগিয়ে গেল। পূর্ণা বলল, আমাকে বলুন, আমি বলে দেব। লিখন পকেট থেকে একটা চিঠি বের করলো। তারপর লিখন পূর্ণাকে অনুরোধ করে বলল পদ্মজাকে চিঠিটা দেওয়ার জন্য। লিখন কাল ঢাকায় চলে যাবে। পূর্ণা হাসি মুখে চিঠিটা নিল এবং বলল, আপা, আপনার আগে চিঠিটা প্রতিদিন পড়ে। পূর্ণার কথা শুনে লিখন খুব খুশি হলো।
পদ্মজারা বাড়িতে ফিরে এলো, কিন্তু পূর্ণা পদ্মজাকে চিঠির ব্যাপারে কোনো কথাই বলতে পারলো না। হেমলতা রান্না করছেন, পদ্মজাকে বলল টমেটো নিয়ে আসার জন্য। মোর্শেদ 2 মাস আগে এদিকে ঝোপঝাপ পরিষ্কার করে টমেটো গাছ লাগিয়েছিলেন। হেমলতা রান্নার পাকে বারান্দার দিকে উঁকি দিয়ে দেখেন মোর্শেদ প্রান্তর সাথে কি নিয়ে বৈঠক করছে। মোর্শেদ এখন সংসারে মন দিয়েছে, বাইরের ঘোর তার কেটে গেছে। কিন্তু যেহেতু মোর্শেদ এখনো পদ্মজাকে নিজের মেয়ে হিসেবে বিশেষ করেনি, তা নিয়ে এখনো তাদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হয়। পদ্মজা এদিকে টমেটো ছিঁড়তে এলে তার লিখনের কথা খুব মনে পড়ে। তখন পূর্ণা তাকে ডাক দেয়। পূর্ণা লিখনের দেওয়া চিঠি দেখিয়ে বলল, লিখন ভাইয়ার চিঠি। পদ্মজা ছো মেরে চিঠিটা নিল। পদ্মজা চিঠিটা পড়া শুরু করলো। প্রিয় পদ্মফুল, 4 মাস কেটে গেল। 4 মাসে একটুর জন্য অবসর মেলেনি, কিন্তু মনে ছিল এক আকাশ চটপটানি। তোমার মনের কথা তো জানাই হলো না। তোমাদের অলন্দপুরের প্রায় প্রতিটি বাড়ির ছেলের স্বপ্ন তোমাকে ঘরে তোলার, তাই সারাক্ষণ ভয়ে ছিলাম আমার অনুপস্থিতিতে কেউ তুলে নেয়নি তো। 3 দিনের সময় নিয়ে চলে এসেছি, শুধু একবার দেখতে আর জানতে তুমি কি আমার জন্য অপেক্ষা করবে। মেট্রিক পরীক্ষা অবধি অপেক্ষা করলেই হবে। এরপর আমি আমার মা আর বাবাকে নিয়ে তোমার মায়ের কাছে আসব। ওনার কাছে অনুরোধ করব তোমার পড়া শেষ হলে যেন আমার সাথে বিয়ে দেন। তখন অনেকটা নিশ্চিন্ত হতে পারবো। এখন অনিশ্চয়তা ভুগছি। আমি গুছিয়ে লিখতে পারছি না আজ। কয়েকটা চিঠি লিখেছি, একটাও মন মতো হয়নি। অনুগ্রহ করে তুমি মানিয়ে নিও। ইতি লিখন শাহ। পদ্মজা রাতে চুপি চুপি একটা চিঠি লেখে, তাতে লিখে অপেক্ষা করব আমি। তারপর সেটা সে ভাঁজ করে বালিশের তলায় রেখে দেয়। কিন্তু পরের দিন কেন জানি পদ্মজা ফজরের নামাজ পড়ে চিঠিটা কুটি কুটি করে জানালার বাইরে ফেলে দিল। এরপর আবার নতুন করে চিঠি লিখলো। সেটাতে লিখলো, আমার আম্মা যা চান তাই হবে। পড়া শেষে পদ্মজা নিয়মমাফিক ঘাটে আসলো, হাতের মুঠে 3টা চিঠি নিয়ে। হঠাৎ করে সে দেখতে পেল নৌকায় করে কে যেন আসছে। শীতের সকাল, ঘন কুয়াশার জন্য কোনো কিছুই দেখা যাচ্ছে না। প্রেমাপ্রান্ত বাড়ি জুড়ে ছোটাছুটি করছে। পদ্মজার হাতে 3টা চিঠি, একটা হচ্ছে তার এবং 2টো হচ্ছে লিখনের। হঠাৎ করে ঘাটে নৌকায় লিখন আর মগাকে দেখতে পেল পদ্মজা। লিখন বিকেলে ঢাকা চলে যাবে। মগা বলল, পদ্মজা প্রত্যেকদিন ঘাটে আসে। পদ্মজাকে এক নজর দেখার জন্য লিখন শাহ ছুটে আসে। পদ্মজা তার লেখা চিঠিটা ঘাটে রেখে সে দ্রুত ছুটে যায় বাড়িতে। লিখন চিঠির ভাঁজ খুলে একটা লাইন পেল শুধু। লিখনের মুখে বিষাদের ছায়া নেমে আসলো। পূর্ণার কৌতূহল হলো চিঠিতে কি লেখা আছে তা জানার জন্য, তবে তা সে প্রকাশ করল না। সে লিখনকে বলল, আপা আপনার কথা প্রতিদিন ভাবে। 1996 সাল। পদ্মজা তুষারকে বলছে, সেদিন আমি প্রথম চিঠিটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলেছিলাম, কিন্তু কেন ছিঁড়েছি তা আমি জানি না। কিন্তু ভালো হয়েছে সেদিন আমি কথা দিইনি। কথা দিলে সেদিন আমার কথা ভঙ্গ হতো। তুষার প্রশ্ন করলো, লিখনের সাথে আর দেখা হয়নি? পদ্মজা বলল, হয়েছিল, তবে আমার আম্মা আমার সাথে কেন বিশ্বাসঘাতকতা করলো। তুষার অবাক হলো। তার মায়ের সম্বন্ধে এতক্ষণ ধরে যত কথা সে জেনেছে তাকে তার খারাপ মনে হয়নি। তুষারের মনে অনেক অনেক বেশি প্রশ্ন, কিন্তু পদ্মজা আর কথা বলছে না। তুষারের মাথা কাজ করছে না, সে সিগারেট টানে। পদ্মজা মাটির চুলায় মুরগির মাংস রান্না করছে। মোর্শেদও বাধা দিল না। শেষ অবধি হেমলতাও হার মানলেন। আজ এতিম মিসকিন খাওয়ানো হবে। হেমলতা বলেন, সামর্থ্য থাকলে মাসে একবার হলেও এতিম মিসকিনদের খাওয়ানো উচিত। এখন মোর্শেদও পদ্মজার সাথে ভালো ব্যবহার করে, তাই পদ্মজা তার আম্মাকে বলছে, আব্বা এত পাল্টালো কি করে? হেমলতা মৃদু হেসে বলেন, যখন আমার বিয়ে হয়েছিল তোমার আব্বুর সাথে, তখন আমি শুনছিলাম তোমার আব্বু অনেক ভালো মানুষ। তোমার আব্বু আসলে ভালো মানুষ, কিন্তু অন্যের নিয়ন্ত্রণে চলে বেশি। সে অন্যের কথায় বেশি নাচে। রূপ ক্ষণিকের, গুণ চিরস্থায়ী। শেষ বয়সে এসে আব্বা বুঝছে। হঠাৎ করে প্রান্তকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই মিলে জড়সড়ো হয়ে প্রান্তকে খুঁজে বেড়াচ্ছে। হঠাৎই 2জন লোক প্রান্তকে নিয়ে বাড়িতে ঢুকলো। প্রান্তর কপাল বেয়ে রক্ত ঝরছে। প্রান্তর এরকম কিভাবে হলো? একজন লোক বলল, পলাশ মিয়ার ছেঁড়ার লগে মাই লাগছিল, সেই ছেঁড়ায় পাথর দিয়া ইড়া মারছে আর ফাইটটা গেছে। মোর্শেদ তাড়াতাড়ি ওকে বাজারে নিয়ে যান ডাক্তারের কাছে। দেখতে দেখতে চলে এলো পদ্মজার মেট্রিক পরীক্ষা। পরীক্ষার কেন্দ্র হলো শহরে, যেতে লাগে 6 ঘন্টা। বাড়িতে থেকে পরীক্ষা দেওয়া অসম্ভব। তবে পরীক্ষা কেন্দ্রের পাশেই মুর্শিদের মামা বাড়ি আছে। পদ্মজা ওইখান থেকেই মেট্রিক পরীক্ষা দিবে। যতক্ষণ পদ্মজা পরীক্ষা দেয় ততক্ষণ হেমলতা কেন্দ্রের বাইরে কোথাও বসে বা দাঁড়িয়ে অপেক্ষা করেন। পদ্মজা অনেক রাত অবধি পড়ে। পদ্মজা আজকে কিছুক্ষণ পড়লো, তারপর তার আর পড়তে ইচ্ছে করছে না। হেমলতা ব্যাপারটা খেয়াল করলেন এবং পদ্মজাকে জিজ্ঞাসা করলেন,
পদ্মজা বলল, রাগ করবে না তো? হেমলতা পদ্মজাকে বলল, না রাগ করবো না, কি জানতে চাস? পদ্মজা তখন বলল, হানিফ মামাকে কে মারলো? তোমার সাথে মামার কি কথা হয়েছিল? হানিফ মামাকে মানে তুমি তো অন্য কারণে গিয়েছিলে, কিন্তু ফিরে এলে, খুনও হলো। হেমলতা বলল, কাল তোর পরীক্ষা, আর আজ এসব ভেবে সময় নষ্ট করছিস? পদ্মজার প্রশ্নের উত্তরে হেমলতা কোনো কিছুই বললেন না। আর পদ্মজারও এদিকে একবারের জন্য পড়ালেখাতে মন বসছে না। তখন হেমলতা বলল, পদ্ম ছাদে যাবি? তারপর পদ্মজাও খুশিতে তার মায়ের সাথে ছাদে গেল। মুর্শিদের মামা আকবর হোসেনের বাড়িটির নাম সিংহাসন কুঞ্জ। বাড়িটির নাম সিংহাসন কুঞ্জ দেওয়ার মানে হলো বাড়ির ছাদে মধ্যেখানে একদম বড় একটা সিংহাসন দেওয়া, সে কারণে এটার নাম রাখা হয়েছে সিংহাসন কুঞ্জ। পদ্মজা জিজ্ঞাসা করলো, এত বড় সিংহাসন কার? তখন হেমলতা উত্তর দিলেন, তোর আকবর কাকার আবু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন বাংলা সাহিত্যের। ওনার ইচ্ছে ছিল নিজের বাড়ির ছাদে একটা সিংহাসন করার। শেষ বয়সে এসে তিনি তা ইচ্ছে পূরণ করেন। দিনরাত নাকি রাজকীয় ভঙ্গিতে সিংহাসনে বসে থাকতেন। মৃত্যুও হয় তার সিংহাসনে ঘুমানো অবস্থায়। পদ্মজা বলল, আম্মা সিংহাসনে বসো তুমি। এক কথায় হেমলতা সিংহাসনে বসেন। পদ্মজা মুগ্ধ হয়ে তার মাকে দেখল। পদ্মজা বলে, আম্মা তুমি রানী আর আমি রাজকন্যা কেন হলাম না? সবাই আমাদের ভালোবাসতো, সম্মান করতো, মুগ্ধ হয়ে দেখতো। হেমলতা বলল, জন্ম যেভাবেই হোক, জীবনে সফলতা না এনে মৃত্যুতে ঢলে পড়া ব্যক্তির ব্যর্থতা। হেমলতা বলেন, আমার মেয়ে তিনটা আমার সফলতা, আমার অহংকার। হেমলতা তার বোনের কথা পদ্মজাকে বলল। তার বোনের গায়ের রং ছিল কালো। শ্বশুরবাড়িতে তুলকালাম কাণ্ড, বংশের সবাই ফর্সা, বাচ্চা কেন কালো হলো? তার বোনের মেয়ের বাচ্চা কালো হয়েছিল বলে তার বোনকে সমাজের সবাই কটূক্তি করত। সেই কারণে হেমলতা যখন গর্ভধারণ করেন তখন তিনি মোনাজাতে চাইতেন তার মেয়ে যেন ফর্সা হয়। আল্লাহ তোকে আমার কন্যা সন্তান হিসেবে দান করলো। অনন্তপুরের সবার কাছে ছড়িয়ে পড়ে এই কথা। দল বেঁধে দেখতে আসে সবাই। আমি রাতে ভয়ে ঘুমাতাম না। যদি আমার পরীর মতো মেয়ে চুরি হয়ে যায়, তোর আব্বা সারাক্ষণ খুশিতে বাকবাকম করতো। কিন্তু পরক্ষণে যখন বাইরের মানুষের কথা শুনতো তখনই সে বেঁকে গেল। তোর আব্বাও আমার থেকে দূরে সরে গিয়েছিল। সমাজের সাথে লড়াই করে আমি একাই তোকে বড় করেছি। খুব ইচ্ছে ছিল, পাকা ছাদে জ্যোৎস্না পোহানোর স্বপ্ন ছিল। আজ পূরণ হলো। আর দুইটা ইচ্ছে বাকি। সাগর জলে মা মেয়ে পা ডুবিয়ে পুরো একটা বিকেল কাটাবো। আর শেষ বয়সে নাতি নাতনিদের নিয়ে তাদের মায়ের জীবনে বলবো। পদ্মজা মাকে জড়িয়ে ধরে পদ্মজার মায়ের কোলে মুখ লুকালো। পদ্ম, ঘুমিয়ে পড়েছিস? না আম্মা। তখন হেমলতা বলা শুরু করলো, সেদিন মাঝরাত্রিরে ছুরি নিয়ে বের হয়েছিলাম। হানিফের ঘরটা, আব্বা আমার ঘর থেকে দূরে হওয়াতে সুবিধা ছিল। হানিফের ঘরের পাশে গিয়ে দেখি মদনও ঘরে। দুজনকে সামলানো সম্ভব নয় আমার পক্ষে, তাই অপেক্ষা করতে থাকি মদন কখন যাবে। এরপর আরেকজন লোক আসে, একটু দূরে সরে যায় গোয়ালঘরের পিছনে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করে এসে দেখি হানিফ নেই। তখন হয়তো আম্মা দেখছে, তাই ভাবছে আমি খুন করেছি। পদ্মজা বলল, নানু কেন এমন ভাবলো? হানিফ মামা তো তোমারই ভাই। হেমলতা একটা গোপন সত্যি কথা বললেন, আমি তোর নানুর ভাইকে খুন করেছি। তাই তিনি আমাকে ঘৃণা করেন, ভয় পান, সন্দেহ করেন। পদ্মজা ভয়ে চমকে উঠল। তারপর নিজেকে শান্ত করে বলল, কেন খুন করলে? তিনি কি হানিফ মামার মতো ছিলেন? হেমলতা সম্মতিসূচক মাথা নাড়ান। তখনই পায়ের আওয়াজ শুনেন সিঁড়িতে, আর দুজনেই সাবধান হয়ে যায়। একজন অজানা লোক এসেছে, দুজনেই তাকে চেনে না। ছেলেটির নাম মুহিব হোসেন। তখন হেমলতা বলল, বারেক হোসেন তোমার বাবার নাম? তখন মুহিব ছেলেটা ভদ্রতার সহিত বলল, জি। মুহিব বলল, বিরক্ত করার জন্য দুঃখিত, আমি আসছি। এরপরই সে চলে গেল। সেদিন আর রাত জাগা হলো না। ছাদ থেকে নেমে গেল তারা। গোপন বৈঠকে একবার বাধা পড়লে তা আর চালিয়ে যাওয়া সম্ভব হয় না। পদ্মজার মেট্রিক পরীক্ষা শেষ হলো আজ 3 দিন। ফজরের নামাজ পড়ে তারা দুজনেই ট্রেনে উঠেছে। পুরো 1.5 মাস পর তাদের সবার সাথে দেখা হবে, পূর্ণা, প্রান্ত, প্রেমার সাথে। পদ্মজা খুবই খুশি। সেদিন রাতে ছাদে যে মুহিব হোসেনের সাথে তাদের দেখা হয়েছিল, হেমলতার কাছে বিয়ের প্রস্তাব দেয় পদ্মজাকে তাদের ঘরের বউ করার জন্য। হেমলতা ভেবে দেখলেন মুহিব পাত্র হিসেবে উপযুক্ত। সে অনেক ভদ্র এবং তারা শিক্ষিত ফ্যামিলি। হেমলতা প্রস্তাব ফিরিয়ে দিলেন না। তিনি আনন্দ সহিত জবাব দিলেন, পদ্মজা আইয়ে শেষ করুক, এরপরই না হয় বিয়ে হবে। একটু পরে স্টেশনে চলে আসলো পদ্মজারা। পূর্ণা চোখের জল দ্রুত মুছল। সে খুশিতে প্রফুল্ল চিত্তে বলল, আপা আমি তোমার পছন্দের চিংড়ি মাছ দিয়ে লতা রেঁধেছি। পূর্ণার ভালোবাসায়
পদ্মজা বিমোহিত হয়ে উঠল। এক বোনের প্রতি আরেক বোনের নিঃস্বার্থ ভালোবাসা দেখে পদ্মজা বাখারা হয়ে পূর্ণার 2 গালে চুমু দিল। মোর্শেদ দৃশ্যটি মুগ্ধ হয়ে দেখেন, এরপর তারা দেন। দেখো মাইয়াডির কারবার, মানুষ আইতাছে আর হেরা রাস্তায় কান্দাকাটি লাগাইছে। সবাই চল বাড়িতে চল। খাওয়া দাওয়া শেষ করে 4 ভাই বোন ঘাটে গিয়ে বসলো। 1.5 মাসে কি কি হয়েছিল তা সবাই মিলে আলোচনা করছে। তখন পদ্মজা হঠাৎই শুষ্ক কণ্ঠে পূর্ণাকে বলল, জানিস পূর্ণা, আম্মা আমার বিয়ে ঠিক করছে। পূর্ণা ভীষণ চমকালো। পূর্ণা জিজ্ঞাসা করলো, কবে, কার সাথে? পদ্মজা বলল, যে বাড়িতে ছিলাম ওই বাড়ির ছেলের সাথে। ছেলেটা বিয়ে পড়ছে আর আমার আইএ শেষ হলে বিয়ের তারিখ পড়বে। পূর্ণা বলল, আমার বিশ্বাস হচ্ছে না আপা, আম্মা তো বলেছিল তোমাকে অনেক পড়াবে। আমার কি যেন হয়েছে, আম্মা কেন জানি অনেক পাল্টে গেছেন। পূর্ণা বলল, আপা লিখন ভাইয়ের কি হবে? পদ্মজা বলল, আমি তাকে আগেই বলে দিয়েছি, আম্মা যা বলবেন তাই হবে। পূর্ণের অনেক বেশি মন খারাপ হয়ে গেল। তার আপার মতো সুন্দরীকে শুধুমাত্র লিখন সার পাশে মানায়। হেমলতা রোদপাটা দুপুরে ঝিম মেরে বিছানায় বসে আছে। হেমলতা বললেন, কোনো সমস্যা? মোর্শেদ বললেন, বাসন্তী এ বাড়িতে আইতে চায় থাকবার জন্য। তখন হেমলতা বলল, তোমার ইচ্ছে হলে নিয়ে এসো, বাড়িটা তো তোমারই। মোর্শেদ চমকালো। সে ভাবলো হেমলতা রাগারাগি করবে, কিন্তু হেমলতা একদমই রাগ করেনি। মোর্শেদ নিজেই বলল, আমি তারে চাই না। হেমলতা ঠাট্টা করে হাসলেন, বললেন, 20 বছরের সংসার, এখন তাকে চাও না? আমি হলে মামলা ঠুকতাম। আমারে ডর দেখায়, আমি তারে খুন করতে পারলে জীবনে শান্তি পাইতাম। আমি তারে কোনো কালেও ভালোবাসি নাই, ভালোবাসলে তোমারে বাসছি। হেমলতা ভীষণ অবাক হন। কোনো এক সময় এই মানুষটার থেকে একটি শব্দ শোনার জন্য পাগলামি করতেন, আকুতি মিনতি করতেন, আর আজ তিনি এরকম পাগলামি করছেন। বয়সটা তো কম হলো না। 2 দিন আগে হেমলতা আর মোর্শেদ ঢাকা গেলেন। হেমলতার বড় বোন হানির মেজ মেয়ের বিয়ের কথাবার্তা চলছে। হানি খালা বলেছেন হেমলতা না গেলে তিনি বিয়ের তারিখ ফেলবেন না, তাই বাধ্য হয়ে হেমলতা গিয়েছিলেন। তবে পদ্মজার খটকা লাগছে শুরু থেকে। তার মা তাকে রেখে পাশের এলাকায় যেতেও আপত্তি করেন, আর আজ 2 দিন ধরে তিনি মাইলের পর মাইল দূরে পদ্মজাকে ছাড়া রয়েছেন। পদ্মজা সকাল থেকে কয়েক পদের রান্নার প্রস্তুতি নিল। হেমলতা 4 ভাই বোনকে তার বাপের বাড়িতে রেখে গিয়েছিল তার নানুর কাছে। যেদিন হেমলতা ও মোর্শেদ বাড়িতে ফিরবেন ঢাকা থেকে, সেই দিন পদ্মজা পূর্ণাকে নানার বাড়িতে রেখে চলে এসেছিল, কারণ পূর্ণার অনেক বেশি জ্বর উঠেছিল। পদ্মজা রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষে প্রান্ত ও হিমেলকে বলল পূর্ণাকে নিয়ে আসার জন্য। সাথে প্রেমাও চলে গেল। পদ্মজা বাড়িতে একা হয়ে গেল। একটু পরে আকাশ ভেঙে বৃষ্টি নামলো। পদ্মজার মনটা কু গাইতে লাগলো। পদ্মজা বিছানার উপর কাচুমাচু হয়ে বসে রইল। হঠাৎ করে একটা আওয়াজ হলো। পদ্মজা ভাবলো তার আম্মা আসছে। বিছানা থেকে নেমে হন্তদন্ত হয়ে সদর ঘরে আসলো। পুরো ঘর অন্ধকারে তলিয়ে আছে। পদ্মজা ভয়ে কাঁপা কণ্ঠে বলল, কে আপনি? খালি বাড়িতে কেন ঢুকেছেন? কোনো জবাব আসলো না। পদ্মজা অনুরোধ করে ভেজা কণ্ঠে বলল, বলুন কে আপনি? সে বলল, আমি আমির হাওলাদার। পদ্মজা পুরুষালী কণ্ঠটি শুনে আরও ভরকে গেল। পদ্মজা দৌড়ে নিজের রুমে চলে গেল। রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। তারপর বলল, আপনি চলে যান, কেন এসেছেন এখানে? পদ্মজা ভয়ে একদম ঝড়সড় হয়ে আছে। লোকটা যদি সম্মানে আঘাত করে বা গ্রামের মানুষ যদি দেখে ফেলে, খালি বাড়িতে অচেনা পুরুষের সাথে কেলেঙ্কারি হয়ে যাবে। পদ্মজা রুমের ভিতর কাচুমাচু হয়ে কাটছে। তখন আমির হাওলাদার বলল, আমাকে ভয় পাচ্ছেন কেন? আমাকে ভয় পাবেন না, বিপদে পড়ে আমি এ বাড়িতে এসেছি, বিশ্বাস করুন। আমিরের মুখে স্পষ্ট শুদ্ধ ভাষা শুনে পদ্মজা বুঝল লোকটা শিক্ষিত। কথাবার্তা শুনে ভালো মনের মানুষ মনে হচ্ছে। আমির হাওলাদার ঘরের বাইরে থেকে জিজ্ঞাসা করলো, আপনার নাম কি? পদ্মজা জবাব দিল, আমার নাম পদ্মজা। আমির হাওলাদার বারবার চেষ্টা করতে থাকলো পদ্মজাকে রুমের বাইরে আনার জন্য। পদ্মজা আমির হাওলাদারকে চিনতে পারলো। সে এই গ্রামের মাতব্বর বাড়ির ছেলে। আমির পদ্মজাকে জিজ্ঞাসা করলো, আপনি বাড়িতে একা? বাকিরা সবাই কোথায়? পদ্মজা বলল, আব্বা আমার ঢাকা, আর আমার 2 বোন আর ভাই নানা বাড়ি। পদ্মজা বারবার করে বলছে, আপনি চলে যান। আমির হাওলাদার বলল, আমি বৃষ্টির কারণে এখানে আটকে গেছি, বৃষ্টিটা থামলে আমি চলে যাব। এদিকে সেদিন বাসন্তী আসে। বাসন্তী মোর্শেদের বাড়িটা চিনে না, তাই সে পাশের বাড়িতে গেল। বাসন্তী রমিজ আলীর বাড়িতে গেল। রমিজ আলীকে গিয়ে সব ঘটনা বলল। আমি তার আগের বউ, মোর্শেদের আগের বউ ছিল বাসন্তী। বাসন্তী বলল, মোর্শেদ আমারে তালাক দিতে চায়, আমার সংসার করতে চায় না, আমি আমার অধিকার নেওয়ার জন্য আইছি। রমিজ মিয়া অবাক হলো। লুকাইয়া রাখছিল বিয়া, মোর্শেদ যে বিয়া করছে সেটা সে জানে না।
রমিজ আলী বাসন্তী এবং কয়েকজনকে নিয়ে আসে এবং আটপাড়ার কামরুল মেম্বারকেও নিয়ে আসে পদ্মজাদের বাড়িতে। এইদিকে পদ্মজার প্রস্রাবের ব্যাগ বাড়ছে আর পদ্মজা রোমে ঢুকে আছে। বাইরে আমির পায়চারি করছে, সে কারণে সে বেরিয়ে আসতে পারছে না। পদ্মজা সহ্য করতে না পেরে সে বাইরে বেরিয়ে আসে এবং সে টয়লেটে যায়। এদিকে আমিরের গায়ে স্যান্টো গেঞ্জি পরা, শার্ট ভিজে গেছে, তাই বারান্দা দড়িতে রেখেছে বাতাসে শুকাতে। আমির পদ্মজাকে দেখে মুহূর্তে তার হৃদস্পন্দন থমকে গেল। অলন্দপুরে এমন রূপবতী আছে আগে জানতাম না। পদ্মজা লজ্জা পেল। পদ্মজা বারবার করে বলছে, এখন তো বৃষ্টি অনেকটা কমে গেছে, এবার আপনি চলে যান। পদ্মজা না চাইতেও আমিরের দিকে তাকালো। শ্যাম বর্ণের একজন পুরুষ, থুতনির মাঝে কাটা দাগ। হঠাৎই উঠানে কয়েক জোড়া পায়ের শব্দ শুনে পদ্মজা ভয়ে তাড়াতাড়ি রোমে চলে গেল। রমিজ আলী চেঁচিয়ে ডাকেন, কইরে মুর্শিদদা, আকাম কইরা এখন লুকাই আসুস কেন? বাইর হ, তোর আকাম ধইরা লাইছি আজকে। সবাই এসে পদ্মজা ও আমিরকে পায় ভারিতে। একা পাইতে দুজনকে দেখেই তারা সন্দেহ করে। রমিজ আলী চেঁচিয়ে পুরা আশেপাশের মানুষ সবাইকে ডাকা শুরু করে দেয় এবং সবাইকে একসাথ করে। পদ্মজা ও আমিরের কথা কেউই বিশ্বাস করে না। কয়েকজন মহিলা পদ্মজাকে টেনে হিসেবে রুম থেকে বের করে আনে। পদ্মজা অনেক আকুতি করে বলে, তারপর তারা কেউ তাকে বিশ্বাস করে না। পূর্ণা জ্বরে চোটে কাঁপছে, বাড়িতে ঢুকে দেখলো কোলাহল। সে তাড়াতাড়ি এসে পদ্মজাকে জড়িয়ে ধরল। কয়েকজন মহিলা বলল, তোর মা যেমন হের মাইয়ারাও এমন হয়েছে, নিজেও এমন কিচ্ছা করলো, মাইয়ারাও করলো। পদ্মজা চমকে উঠল। মহিলা বলেই যাচ্ছে, বুঝলা তোমরা সবাই, মা এক বেশ্যা, মাইয়ারে বানাইছো আরেক বেশ্যা। পদ্মজা চুলের মুঠি ধরে বিশ্রী গালাগালি করলো এবং পদ্মজাকে অনেক বেশি মারধর করলো। মহিলাগুলা থেকে পূর্ণার পেপা পদ্মজাকে ছাড়াতে গেলে সৈয়দ সহ আরো ৩-৪ জন এসে অন্ধকার তাদেরকে বাজেভাবে স্পর্শ করলো। তারা তাদের তৃপ্তি মিটিয়ে নিল। ৩ বোনের আর্তনাদ কারো হৃদয় ছুঁতে পারল না। হেমলতার অনুপস্থিতিতে ৩ কন্যার জীবন্ত কবর হচ্ছিল, বাধা দেওয়ার কেউ ছিল না। হেমলতা নৌকায় বসে আছে। নৌকায় বসে থেকেই সে তার মনটা খুব খচখচ করছে। তিনি জলের দিকে স্থির তাকিয়ে রইলেন। হেমলতা বলল, আমার খুব খারাপ লাগছে, বুক পোড়া কষ্ট হচ্ছে। হেমলতা মেয়েগুলোর জন্য খুবই চিন্তা করছে, আমার মেয়েগুলো কেমন আছে। সে বারবার এটাই জানতে চাচ্ছে মনে মনে। এইদিকে পদ্মজাকে চুল এত শক্ত করে ধরেছে যে পদ্মজা সারা শরীর ব্যথায় বিষিয়ে উঠছে। পূর্ণা প্রেমাও খামচে ধরে রেখেছে পদ্মজাকে, তারা কিছুতেই তার বোনকে ছাড়বে না। আমির ক্রোধে উন্মুক্ত প্রায় হয়ে চিৎকার করে উঠল, কামরুল চাচা, এটা ঠিক হচ্ছে না, মেয়েগুলোর অভিশাপে পুড়ে যাবেন। আমির বারবার বাধা দেওয়ার চেষ্টা করেও সে পারছে না, তাকেও কয়েকজন ব্যক্তি ধরে রেখেছে। পদ্মজা থেকে জলিল প্রেমাকে সরিয়ে নিয়েছে, কিন্তু পূর্ণাকে সরানো যাচ্ছে না। সৈয়দ অনেক টেনেও পূর্ণাকে সরাতে না পারলে সে অন্ধকারের সুযোগ নিয়ে পূর্ণার বুকে নোংরা হাতের দাগ বসিয়ে দিল। পূর্ণা বারবার পদ্মজাকে ডাকতে থাকলো আপা আপা বলে। পদ্মজাও দূর থেকে সৈয়দের এই নোংরা কাজের সাক্ষী হলো। পরক্ষণে পদ্মজাও দুঃসাহসিক কাজ করে বসলো, সৈয়দের অন্ডকোষ বরাবর লাথি বসিয়ে দিল। গ্রামবাসীর এরকম আচরণ দেখে প্রান্ত ভয়ে চুপসে গিয়েছিল। পদ্মজাকে কাদায় ফেলে মারতে দেখে দৌড়ে আসে হেমলতার মা মঞ্জুরা, এসে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। তাও গ্রামবাসী কিছুতেই থামেন না, তারা ৩ বোনের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছিল। তারপর হেমলতা আসেন। হেমলতা আসার সাথে সাথে একজন মহিলা রাস্তা দিয়ে হেঁটে যান। মোর্শেদ তাকে চিনতে পারে, সে বাসন্তী ছিল। হেমলতা বাড়ির সামনে ভিড় দেখে হৃৎপিণ্ড যেন তার থমকে গেল। মেরুদণ্ড বেয়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু একটা ছুটে গেল। হেমলতা পদ্মজাকে এভাবে পড়ে থাকতে দেখে গগন কাঁপিয়ে আত্মচিৎকার করে উঠলেন, পদ্মজা রে। বিধ্বস্ত পদ্মাহীন কাদা রক্তমাখা পদ্মজাকে দেখে বিশেষ হচ্ছে না এটা তার মেয়ে। তিনি দ্রুত নিজের বোরকা খুলে পদ্মজাকে ঢেকে বুকের সাথে জড়িয়ে ধরেন। হেমলতার বুকে মাথা রেখে পদ্মজা হাউমাউ করে কেঁদে উঠল, বলল, আম্মা আম্মা। মোর্শেদ বাড়িতে ঢুকে উচ্চ গলায় বললেন, এইখানে এত মানুষ কেন? মাতব্বর মিয়া, আপনি এখানে কি করেন? কি হয়েছে? মাতব্বর মজিদ গভীর কণ্ঠে কামরুলকে প্রশ্ন করেন, মেয়েটার এই অবস্থা কারা করছে? এটা তো নিয়মের মধ্যে পড়ে না। কামরুল মাথা নিচু করে রেখেছেন। সে বলল, সেরিডারে আমি মারতে কই নাই, জলিল, সঈদ আর মজনুন স্যারাই নিজ ইচ্ছায় মারছে। সঈদ, জলিল আর মজনু ছেলেকে তো দেখা যাচ্ছে না। আগামীকাল তাদের আমি মাঠে দেখতে চাই। অলন্দপুরের মানুষ মজিদকে ফেরেশতা সমতুল্য ভাবে। ২৫ বছর ধরে অলন্দপুর সামলাচ্ছেন তিনি। হেমলতা কিছুতেই হিসাব মিলাতে পারছেন না। অনেক বছর আগের ঘটনা আর এই ঘটনা হুবহু একরকম কি করে হলো? কামরুলের মুখ থেকে শোনা ৩টা নাম মস্তিষ্কে ভালোভাবে রপ্ত করে নিলেন। সৈয়দ, জলিল আর মজনুর ছেলে। সবগুলাই সে মাথাতে একদম ভালোভাবে আটকে নিলেন। মজিদ সবাইকে উদ্দেশ্য করে বললেন, আগামীকাল সবাই স্কুল মাঠে চলে আসবেন। মিয়া মোর্শেদ মেয়ে নিয়ে আলো পুড়তেই চলে আসবেন। এই বাড়ি পাহারায় থাকবে মদন আর আলী।
আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি, ঠিক সময়ে সেও উপস্থিত থাকবে। হেমলতা গরম পানি করে পদ্মজাকে গোসল করালেন, জামা কাপড় পাল্টে দিলেন। পদ্মজার খুব কান্না পাচ্ছে, সে ইচ্ছে মতো কাঁদছে। তার ইচ্ছে হচ্ছে বাড়ির পেছনের সবচেয়ে বড় আম গাছটার সাথে ফাঁস লেগে মরে যেতে। হেমলতা পদ্মজার চুল মুছে কপালে চুমু দিলেন। পদ্মজার নাকে এক ফোঁটা জল পড়ল। পূর্ণাও হেমলতাকে জড়িয়ে ধরে খুব হাউমাউ করে কান্না করছে। পূর্ণার জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে। হেমলতা কালো রঙের শাড়ি পরে একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাইরে পা রাখেন। ব্যাগে ঢুকান রামদা। সকাল হয়ে গেল, ফজরের আজান শোনা যাচ্ছে। পদ্মজা ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসলো। তারপর দেখলো হেমলতা ঘরে ঢুকছে, বিধ্বস্ত অবস্থা। হেমলতা বাড়িতে ঢুকে কাঁধের ব্যাগটা মুরগির খুপের উপর রাখলো। অন্ধকারে তার মুখ স্পষ্ট নয়। পদ্মজাও বাড়ির পিছনে গেল, দেখলো হেমলতা নদীতে নেমে গোসল করছেন। এক নিঃশেষে কয়েকটা ডুব দিলেন। তারপর মঞ্জুরাকে বললেন পূর্ণাকেও ডেকে আনতে। দুই বোনকে একসাথে দাঁড় করালেন। মুরগির খোপের উপর থেকে ব্যাগটা বের করলেন। ব্যাগটা থেকে রামদা আর একটা কৌটা বের করলেন। হেমলতা রক্তে মাখা রামদা দুই মেয়ের পায়ের সামনে রাখলেন। তারপর হেমলতা বললেন, পাপীকে বিনাশ করা পাপ নয়, আমি পাপ মনে করি না। আর অবশ্যই পাপীদেরকে শাস্তি দিতে হয়। আমি কখনো ছেলে চাইনি, মেয়ে চেয়েছি। প্রতিবাদী দুঃসাহসী মেয়ে চেয়েছি। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছেন। তোরা ঠিক আগের মতোই মাথা উঁচু করে বাঁচবি। গত রাতের ঘটনাটা মনে রেখে নিজের ভেতর লুকানো হিংস্র শক্তিটাকে জাগিয়ে হাতের মুঠোয় রাখ, যাতে সঠিক সময়ে হাতের মুঠো খুলে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারিস। আগাতে আগাতে চুরমার করে দিতে পারিস পাপের জগৎ। তারপর কৌটা খুলে দুই মেয়ের পায়ে রক্ত ঢালেন হেমলতা। পদ্মজা জিজ্ঞাসা করে আতঙ্কে, আম্মা কার রক্ত? টাটকা তাজা লাল রক্ত। ভূমি গলায় এসে আটকে গেল। হেমলতা পদ্মজাকে জবাব দিলেন না, শুধু মৃদু হাসলেন। পূর্ণা এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে জ্ঞান হারালো। আলো ফুটেছে পুরোপুরি, পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। পানি দিয়ে উঠানের রক্ত মুছে দিলেন চিরতরে। রামদা ধুয়ে লুকিয়ে রাখলেন লাহারি ঘরে। শাড়ি পাল্টে উঠানে পা রাখেন হেমলতা। মগা এসে খবর দিল বিচার বসবে দুপুরে। রাতে ঘূর্ণিঝড়ে গ্রামের বেশিরভাগ মানুষেরই ঘরবাড়ি উড়ে গেছে। হেমলতা প্রকৃতির দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। প্রকৃতি কখনো কাউকে ছাড়ে না। গ্রামবাসী অন্যায় দেখেও নিস্তব্ধ থেকেছিল, এই বুঝি তারই শাস্তি। বিচার সভা বসেছে অরন্দপুরের মাধ্যমিক স্কুলে। পূর্ণা, পদ্মজা, হেমলতা কালো বোরকা পরে আসে। স্কুল মাঠে অনেক মানুষ জমেছে। রাতের ঘূর্ণিঝড়ের জন্য অরন্দপুরে বেশিরভাগ মানুষই আসেনি, তবুও প্রায় 500 মানুষ তো এসেছেই। ঘটনা ঘটেছে 8 পাড়ায়, আর তা ছড়িয়ে পড়েছে সব পাড়ায়। মাতব্বর তাদের দুজনেরই বিচার শুরু করলেন। মাতব্বর আমিরকে জিজ্ঞাসা করলো, তুমি কেন গিয়েছিলে পদ্মজাদের বাড়িতে? আমির সহজ গলায় বলল, বাড়ি ফিরছিলাম, হঠাৎ ঝড় শুরু হলো। সামনে মোর্শেদ কাকার বাড়ি ছিল। মোর্শেদ কাকা বাড়ি নাই জানতাম না, জানলে বৃষ্টিতে ভিজতাম, তবু ওই বাড়ি যেতাম না। হারুন রশিদ বললেন, যখন দেখলা সেরিটা বাড়িতে একলা, তখন বাইর হইয়া গেলা না কেন? আমি সঙ্গে সঙ্গে জবাব দিল, আমার মাথায় আসেনি এমন কিছু হতে পারে। মজিদ খুঁটিনাটি সকল কিছু শুনে তারপর শেষ পর্যন্ত সে গ্রামবাসীর উদ্দেশ্যে বললেন, আপনাদের আমার বিচারের প্রতি বিশ্বাস আছে? সবাই আওয়াজ তুলে বলল, আছে। মজিদ মাতব্বর তৃপ্তির সাথে হাসলেন। তারপর মজিদ উঁচু কণ্ঠ করে বললেন, মুর্শিদের মেয়েদের সাথে খারাপ হয়েছে। পদ্মজার নামে অনেক প্রশংসা শুনেছি, সে খুবই ভালো মেয়ে। আর আমার ছেলেকেও তো আপনারা সবাই চেনেন, আমার ছেলে কেমন। যারা যারা দোষ করেছে তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। পদ্মজা আর আমির নামে যে পাপের অভিযোগ করা হয়েছে তার যুক্তিগত প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া আমি কখনো কাউকে শাস্তি দেইনি, আজও দেব না। তবে আমি আজ সবার সামনে মুর্শেদ আর তার স্ত্রীর কাছে একটা প্রস্তাব রাখবো। আমি পদ্মজাকে আমিরের বউ করে নিয়ে যেতে চাই। আপনারা চাইলে সময় নিতে পারেন আজ এখানে। হেমলতা কথার মাঝে আটকে দিয়ে বললেন, আপনি বিয়ের তারিখ ঠিক করুন। উপস্থিত সবার মাঝে কোলাহল শুরু হলো। সবার মধ্যে উত্তেজনা কাজ করছে। পদ্মজাও হতবাক। মুর্শেদ চোখ বড় করে হেমলতার দিকে দৃষ্টিপাত করেন। মজিদ হেমলতার কথা শুনে মৃদু হাসলেন। এরপর আনন্দ সহিত সবাইকে নিমন্ত্রণ করলেন, আগামী শুক্রবার আমার ছেলের সাথে মুর্শিদের বড় মেয়ের বিবাহ। আপনাদের সবার নিমন্ত্রণ রইল। হেমলতাও সম্মতি জানালেন। মুর্শেদ অবাকের চরম পর্যায়ে, কোনো কথা আসছে না মুখে। পদ্মজা ঢোক গিলে ব্যাপারটা হজম করে নিল। এর আগে পদ্মজা যখন মুহিবের সাথে বিয়ে ঠিক হলো তখন সে বাড়ি অবাক হয়েছিল। লিখন শাহ নামে একটা মানুষকে মনে পড়ছিল। এখন তেমন কিছু অনুভূতি হচ্ছে না।
বিচার সভা ভেঙে গেল। মজিদ মাতাব্বর আলাদা করে মোর্শেদের সাথে কথা বলেন। তিনি আগামীকাল নিজ স্ত্রী এবং বাড়ির অন্যান্য বউদের নিয়ে পদজাকে দেখতে আসবেন। মোর্শেদ হেমলতা দুজনেই সমস্বরে অনুমতি দিলেন। বাড়ি ফেরার পথে অনেকেই অনেক খারাপ মন্তব্য করলেন পদ্মজাকে ও আমিরকে নিয়ে। হেমলতাও পথে আস্তে আস্তে মেয়েকে অনেক কিছু বুঝালেন এবং অনেক কিছু বললেন। তারা বাড়িতে আসে। পদ্মজা বারান্দায় উপর হয়ে শুয়ে আছে। হেমলতার উপস্থিতি টের পেয়ে দ্রুত উঠে বসলো পদ্মজা। পদ্মজা তার মাকে জিজ্ঞাসা করলো, মেজো আপার বিয়ের তারিখ ঠিক হয়েছে? হেমলতা পদ্মজার প্রশ্ন এড়িয়ে অন্য কথা তুললেন। বললেন, আমি জানি না। কোনো মা তার মেয়ের কাছে নিজের বিয়ে সম্পর্কিত আলোচনা করেছে নাকি, কিন্তু আমি আমার বিয়ের গল্প তোকে বলতে চাই, শুনবি? পদ্মজাও সায় দিল। হেমলতা পদ্মজাকে বিয়ের ব্যাপারে আগ্রহী করে তোলার জন্য অতীতে নিয়ে যান। সেদিন রাতে আব্বা এসে বলল, 3 দিন পর আমার বিয়ে। আমি খুব অবাক হয়েছিলাম। আমার খুব কষ্ট হচ্ছিল। আমি আরো অনেক বেশি পড়তে চেয়েছিলাম। তারপর শুনলাম যার সাথে আমার বিয়ে হচ্ছে তার পড়াশোনা নেই, জ্ঞানও যথেষ্ট কম, রাগছটা লোক। হেমলতা তার প্রথম থেকে শেষ পর্যন্ত বিয়ের কাহিনী সবকিছুই তার পদ্মজার সাথে শেয়ার করলো। তারপর পদ্মজা উঠে বসলো। সে চলে যাওয়ার সময় হলো। হঠাৎই হেমলতা বালিশের নিচে 2টি কাগজ ভাঁজ করা দেখতে পেল। পদ্মজার উদ্দেশ্যে বলল, পদ্মজা, এগুলো কি? হেমলতা ভাঁজ করলেন। পদ্মজা ফিরে তাকায়। হেমলতার হাতে লিখনের চিঠি 2টি দেখে সর্বাঙ্গে বৈদ্যুতিক কিছু একটা ছড়িয়ে পড়ে, শরীর কাঁপিয়ে দিল। হেমলতা চিঠি 2টি পড়ে শান্ত অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলেন, এইসব কবে হয়েছে? আমাকে জানাসনি কেন? পদ্মজা প্যাচ করে কেঁদে বলল, যখন ওনারা শুটিং করতে আসেন। তারপর পদ্মজা বলল, তুমি যা বলবা তাই হবে আম্মা, আমার উপর রেগে যেও না। তারপর দিন সকালে মেহমান আপ্যায়নের জন্য প্রস্তুতি চলছে। বাড়ির প্রতিটি মানুষ ব্যস্ত। মোর্শেদ হিমেল ও প্রান্তকে নিয়ে বাজার করে ফিরেছেন। পূর্ণার একদমই মন ভালো নেই। সে এইসব একদমই মানতে পারছে না। পূর্ণা চায় তার লিখন ভাইয়ের সাথে পদ্মজার বিয়ে হোক। পদ্মজা বলল, দেখছিস না আমি একদিনের ব্যবধানে সব বলে হবু শ্বশুরবাড়ির মানুষদের জন্য রান্নাবান্না করছি, তুইও ভুলে যা। পূর্ণা পদ্মজার দিকে তাকালো। তারপর বলল, সত্যি ভুলতে পেরেছো আপা? পদ্মজা সঙ্গে সঙ্গে উত্তর দিল, ভুলিনি, কিন্তু সহ্য করতে পেরেছি। পদ্মজা আর এই বিষয়ে কথা বাড়ালো না। তারপর পূর্ণা আবারও বলল, গতকাল রাতে কি হয়েছিল? তারপর পদ্মজা বলল, তোর নায়ক ভাইয়ের চিঠি আমার হাতে পড়েছে। পূর্ণা আঁতকে উঠে বলল, সে কি, কখন, কিভাবে? গতকাল রাতে বালিশের নিচে আম্মা পেয়েছিল। তো আম্মা কি বলেছে? আম্মা তো কোনো কিছুই বলে নাই। এই জন্যই তো আরো বেশি ভয় হচ্ছে আমার। 2 বোন একসাথেই চিন্তায় পড়ে গেল। তারপর পূর্ণা বলল, আম্মা তোমার মুখ দেখে বুঝে গেছে তুমি লিখন ভাইয়াকে ভালোবাসো না। পদ্মজা অন্যমনস্ক হয়ে বলল, মনে হয়। তারপর 2 বোন অনেক সময় নিয়ে এগুলো নিয়ে আলোচনা করলো। পূর্ণা বলে, তোমার কি কালাচাঁদরে দেখলে আপন আপন লাগে? পদ্মজার চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করলো, কালাচাঁদকে? পূর্ণা মিনমিনিয়ে বলল, তোমার হবু জামাই। তারপর পূর্ণা বলল, আমিও কালা জানি, কিন্তু আপা তোমার জন্য লিখন ভাইয়ের মতো সুন্দর জামাই দরকার। সদর গর্ভবতী মানুষ। হাওলাদার বাড়ির বউদের গ্রামবাসী শেষবার তাদের বিয়েতেই দেখেছে। আবার দেখার সুযোগ হওয়াতে দল বেঁধে মানুষ এসেছে। লোকমুখে শোনা যায় হাওলাদার বাড়ির মেয়ে বউদের সারা অঙ্গে সোনার অলংকার জ্বলজ্বল করে। মগা মদন সহ আরো 2 জন মোড়ল বাড়ির গেইটে দাঁড়িয়ে বাড়ি পাহারা দিচ্ছে। পদ্মজাকে শাড়ি পরাচ্ছেন হেমলতা। পদ্মজা এর আগে কখনো শাড়ি পরেনি। হেমলতা নিজ হাতে সাজালেন পদ্মজাকে। পদ্মজার ইচ্ছা ছিল প্রথম শাড়িটা সে তার মায়ের কাছ থেকে পরবে। পূর্ণা পদ্মজাকে দেখে বলল, আল্লাহ, আপাকে কি সুন্দর লাগছে। পদ্মজা লজ্জায় মেয়ে গেল। লাবণ্য আসলো। লাবণ্য দৌড়ে এসে পদ্মজাকে জাপটে ধরে। এক নিঃশ্বাসে বলেও ফেলল, আল্লাহ পদ্ম, তুই আমার ভাবি হবি? আমার বিশ্বাসই হইতেছে না। মনে হইতেছে স্বপ্ন দেখতাছি। ইয়া মাহবুব, শাড়িতে তোরে পরি লাগতাছে। বাড়ির সবাই ফিট খাইয়া যাইব দেহিস। পদ্মজাকে নতুন বউ রূপে দেখে হেমলতার বুকে ঝড় বইছে। মেয়েটা কয়দিন পর আলাদা হয়ে যাবে। হেমলতা বলেন, লাবণ্য যাও তো, নিয়ে যাও। পূর্ণা তুইও যা। লাবণ্য পদ্মজাকে নিয়ে যায়। লাবণ্য তাকে নিয়ে যায় সবার সামনে। আম্মা, কাকিমা, ভাবি, আপারা, এই যে পদ্মজা, আমার নতুন ভাবি। পদ্মজা চোখ তুলে তাকালো। অলংকারে জলজল করা 5 জন নারীকে দেখে যেন চোখ ঝলসে গেল তার। আমির পদ্মজাকে দেখেই থমকে গেল। পদ্মজার পরনে খয়েরি রঙের জামদানি শাড়ি। শাড়িতে কোনো মেয়েকে এত সুন্দর মনে হতে পারে এর আগে অনুভব করেনি আমির। আমিরের লজ্জা খুব কম। সে উপস্থিত গুরুজনদের উপেক্ষা করে পদ্মজাকে বলল, মাশাআল্লাহ। দিনের বেলা চাঁদ উঠে গেছে। হেমলতা সদর ঘরে প্রবেশ করতে আমির পা ছুঁয়ে সালাম করল।
হবু শাশুড়ির প্রতি আমিরের এত দরদ দেখে ফরিনা খুব বিরক্ত হলেন। ফরিনার যা আমিনা ফিসফিসিয়ে বললেন, মেয়ের রূপ আগুনের হুলকা। ফরিনা বেগম পদ্মজার রূপে মুগ্ধ। ফরিনা বেগম হলো আমিরের মা। আমির কালো বলে তিনি ছোট থেকেই আমিরকে বলতেন, বাবু তোর জন্য চান্দের লাহান বউ আনাম। আজ সেই কথাই রক্ষার পথে। আমির হেমলতাকে ভক্তির সাথে প্রশ্ন করল, ভালো আছেন? হেমলতা মিষ্টি করে হেসে বলেন, ভালো আছি, যাও গিয়ে বসো। আমির বাদ্যের মতো মায়ের পাশে গিয়ে বসল। মজিদ মাতব্বর মুর্শিদের সাথে বাইরে আলোচনা করছেন। আর কোনো পুরুষ আসেনি বাড়িতে। তারা বিয়ের আয়োজনে ব্যস্ত। মুহূর্তে পদ্মজার সারা অঙ্গ সোনার অলঙ্কারে পূর্ণ হয়ে উঠল। রূপ বেড়ে গেল লক্ষ গুণ, যার কোনো সীমা নেই। লাবণ্য একজনকে উদ্দেশ্য করে বলল, রানী আপা, বাড়ির পিছনে যাইবা? রানী খুশিতে গদগদ হয়ে বলল, যাব। রানীর একজন প্রেমিক আছে, তাই শুধু সুযোগ খুঁজে দেখা করার। যেখানে দাওয়াত পড়ে সেখানেই তার প্রেমিক উপস্থিত হয়। লাবণ্য সবার কাছ থেকে অনুমতি নিয়ে পদ্মজা পূর্ণা রানীকে নিয়ে বাড়ির পিছনে আসে। রানী বাড়ির পিছনে এসে ঘাটের দিকে ছুটে যায়। একটা ছোট নৌকা ভিড়ে। নৌকায় কে ছিল দেখা যায় না। রানী নৌকায় উঠে পড়ে এবং কার সাথে বিরতিহীন ভাবে যেন কথা বলে। পূর্ণা লাবণ্যকে প্রশ্ন করলো, লাবণ্য আপা, রানী আপা কার সাথে কথা বলে? আব্দুল ভাইয়ের সাথে। কোন আব্দুল? যার কথা ভাবছিস। কথা শেষ করে লাবণ্য চোখ টিপল। পূর্ণা অবাক হয়ে বলল, মাস্টারের সাথে? লাবণ্য হাসে। রানী এগিয়ে আসে। লাবণ্য বলে, কথা শেষ? চইলা গেছে। রানী পদ্মজার দিকে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, তুমি এত সুন্দর, আমার কোলে নিয়ে আদর করতে মন চাইতেছে। রানীর কথা বলার ঢঙে সবাই হেসে উঠল। পূর্ণা আমিরকে দেখে পদ্মজার কানে কানে বলল, আপা, তোমার কালা চাঁদ আসছে। পদ্মজা পূর্ণাকে চোখ রাঙিয়ে বলল, কিসব কথা, ওনার বোনরা আছে। তারপর আমির ও পদ্মজা একা রোমে কথা বলে। পদ্মজা বলল, বিয়ের আগে গুরুজনদের না জানিয়ে এভাবে কথা বলা ঠিক নয়। আমির বলল, কি হবে? পদ্মজা কিছুক্ষণ নীরব থেকে বলল, কলঙ্ক লাগবে। আর কি বাকি আছে? পরিমাণ না হয় বাড়ানোই ভালো। আমির বলল, তুমি সত্যি একটা পদ্মফুল পদ্মবতী। এই জন্যই লিখন সার মতো সুদর্শন পুরুষ তোমার প্রেমে পড়েছে। দেখা হওয়ার পর এই প্রথম পদ্মজা চোখ তুলে তাকালো। পরপরই চোখের দৃষ্টি সরিয়ে ছুটে বাড়ির ভেতর চলে গেল। আমির অনেকক্ষণ সেখানেই দাঁড়িয়েছিল। দেখতে দেখতে সন্ধ্যা গনিয়ে এলো। এবার আত্মীয় বিদায়ের পালা। যাওয়ার পূর্বে লাবণ্য একটা কাগজ পদ্মজার হাতে গুঁজে দিয়ে বলল, দাওয়ায় দিয়েছে। ঘুমাবার আগে পদ্মজা কাপা হাতে কাগজটির ভাঁজটি খুলল। কাগজটিতে যত্ন করে লেখা, সারা অঙ্গ কলঙ্কে ঝলসে যাক, তুই বন্ধু শুধু আমার থাক। এই ছিল আমি পদ্মজা পর্ব 11 থেকে 20 এক্সপ্লেন। বাকি পর্বগুলোর এক্সপ্লেন শোনার জন্য অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।